সেনাবাহিনীকে বিতর্কিত করে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে তারেক রহমান। দেশে প্রথম সমুদ্রপথে ফেরি সার্ভিস চালু, সন্দ্বীপের অর্থনীতি ও পর্যটনের নতুন সম্ভাবনা প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবেলায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের যথাযথ ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। সোমবার সাংবাদিকদের সম্মানে ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। রিপোর্ট করছেন ইমরুল আহসান। সাংবাদিকদের সম্মানে সোমবার ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের আমলে বিএনপির কর্মসূচি ও বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরায় গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানান তিনি। গত কয়েকদিনের ঘটনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। বাংলাদেশ সেই সেনাবাহিনীকে আমরা দেখতে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কদিন আগে আমরা যেমন দেখেছি সংস্কারের নির্বাচনকে যেমন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। সবাই মিলে ষড়যন্ত্র রুখতে হবে মন্তব্য করে সাংবাদিকদের এ ব্যাপারে বড় ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বিভিন্ন বিষয় বিতর্কিত করা হচ্ছে, বিভিন্ন বিষয় আপনারা যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলো সত্যভাবে জাতির সামনে তুলে ধরেন, তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করানোর জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। বিএনপির মহাসচিব তার বক্তব্যে বলেন, দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। প্রশাসন থেকে বিতর্কিতদের না সরালে সংস্কার বাস্তবায়ন করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জরুরি অবস্থা জারি হতে পারে এমন খবরকে গসিপ বলে উড়িয়ে দিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার চেষ্টা করছে ও সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সোমবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ থেকে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের ফিরিয়ে আনতে এসওপি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। আর ঈদের পর থেকেই অস্ট্রেলিয়া হাইকমিশন দিল্লির পরিবর্তে ঢাকা থেকে ভিসা দেবার কার্যক্রম শুরু করবে বলেও জানান সচিব। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। কেউ প্রলোভনে পড়ে, কেউ মিথ্যে আশ্বাসে যেতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ায়। মাসের পর মাস অনেক ঝড়ঝাপটার সাথে লড়ে এখন তাদের অনেকেই অস্ট্রেলিয়ার আশেপাশের দ্বীপে থাকা জেলখানায় বন্দী। সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আছেন তারা। তাদেরকেই দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সম্মত হবার পর সোমবার সচিবালয়ে দুই দেশের মধ্যে একটি এসওপি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার এতে স্বাক্ষর করেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার উপস্থিত ছিলেন। প্রসেসটা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠালে পরে আমরাকে চেক করে আমরা জানাবো হ্যাঁ ঠিক আছে তোমরা কবে পাঠাবো বলো, তারা পাঠালে পরে আমরা রিসিভ করে এদেরকে। ঈদের পরই দিল্লির বদলে ঢাকা থেকেই অস্ট্রেলিয়ার ভিসা দেবার কার্যক্রম শুরু হবে বলেও জানান সচিব। ভিসা সেন্টার ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে আশা করছি। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ঈদের দীর্ঘ ছুটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকবো যাতে আনটুয়ার্ড কিছু না হয়। ইমার্জেন্সির কথাও কেউ বলছে, এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাআল্লাহ এটা মেইনটেইন করতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো রকম ঢিলেমির সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে সব রকমের তদারকি অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের প্রথম সমুদ্রপথে ফেরি সার্ভিস চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন 5 বছরেও যে কাজ হয়নি এখন তা খুবই কম সময়ে সম্ভব হয়েছে। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম ফেরি ছেড়ে যায় সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশ্যে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এই ফেরি সার্ভিস ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা বলেন, সমুদ্রপথে ফেরি সার্ভিস চালু হয় সন্দ্বীপের কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এ সময় রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে। বক্তব্যে চট্টগ্রাম সহ দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি। একই সময় উদ্বোধন করা হয়েছে সন্দ্বীপের সাথে ঢাকা এবং চট্টগ্রামের বাস সার্ভিসও। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। 50 বছরেও যে কাজ হয়নি আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে। সেটি হলো কথা। আপনারা নেতৃত্ব দেবেন, সারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন। রোহিঙ্গাদের বোঝা এখনও এদেশের মানুষ বহন করছে জানিয়ে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে এনসিপি আয়োজিত ইফতারে তিনি আহ্বান জানান। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দাও জানান তিনি। নাহিদ বলেন, তরুণ প্রজন্মের নজিরবিহীন আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি নতুন ধারার রাজনীতি চালু করতে চায়, যার মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ, বহুত্ববাদী ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা হবে বলে জানান তিনি। ইফতার মাহফিলে চীন, জার্মানি, ফিলিস্তিনের রাষ্ট্রদূত সহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকগণ উপস্থিত ছিলেন। ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা চেক প্রতারণার মামলায় এই আদেশ দেন বিচারক। গত বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার এগ্রো ফার্মের কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে মামলা করে প্রতিষ্ঠানটি। পরে তাদের বিরুদ্ধে সমন জারি করে আদালত, কিন্তু আসামিরা হাজির না হওয়ায় 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, বিচারিক ধারাবাহিকতায় সোমবার এই আদেশ দেন বিচারক। এজাহারে বলা হয়েছে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম ঋণের বিপরীতে 2টি চেক দিয়েছিল ব্যাংকিং প্রতিষ্ঠানকে। ঋণ শোধ না করায় টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। পবিত্র ঈদ উল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমা জিন 3। এর মাধ্যমে 7 বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। তার বিপরীতে রয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা আব্দুল নূর, পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। ইতিমধ্যে অন্তর্জালে উন্মুক্ত সিনেমার প্রথম গান কন্যা দর্শকের মাঝে সাড়া ফেলেছে। সোমবার সন্ধ্যায় তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনেমার নানা প্রসঙ্গ তুলে ধরেন প্রযোজনা সংস্থার কর্ণধার আব্দুল আজিজ সহ সিনেমার কলাকুশলীরা। পরিচালক জানান, রূপালী পর্দায় পুরোপুরি বিনোদন ও হরর সিনেমা দেখতে পাবেন দর্শকরা।
এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের 15 লাখ ট্যাক্স রিটার্ন দাখিলকারীর মধ্যে 10 লাখেরই আয় 3.5 লাখ টাকার নিচে। তাই করমুক্ত আয়সীমা আরও বাড়ালে করদাতার সংখ্যা ও আদায়ের পরিমাণ কমে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সোমবার সকালে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি কথা জানান। কর ফাঁকি রোধে এনবিআর এবার আরও কঠোর হবে এমনটা জানিয়ে চেয়ারম্যান বলেন, আয় কম হলে কর কম দেবে, কিন্তু কর ফাঁকি দেয়া যাবে না। ইআরএফ এর পক্ষ থেকে বেসরকারি প্রভিডেন্ট ফান্ডকে করমুক্ত রাখা, ভ্যাটের হার 7% করার পাশাপাশি পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার উপর আরোপিত কর হার কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া কর আদায় পদ্ধতি পুরোপুরি ডিজিটাল করা এবং নিত্যপণ্যের দামের সাথে সমন্বয় করে করমুক্ত আয়সীমা আরও 50,000 বাড়িয়ে 4 লাখ টাকা করার দাবি জানায় ইআরএফ। এবার সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদের বাহারি সব পোশাকের সঙ্গে নারীদের ঈদ কেনাকাটার তালিকার শীর্ষে থাকে শাড়ি, সিল্ক, জামদানি, মসলিন, কাতান সহ নানা ধরনের শাড়ির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রমজানের শেষ দিকে বাঙালি নারীদের ব্যস্ততা এখন পছন্দের শাড়ি কেনায়। রাজধানীর বিভিন্ন শপিং মলে ছুটছেন তারা। প্রতি বছরের মতো এবারও বাহারি নতুন ড্রেসের সঙ্গে দোকানে ঘুরে ঘুরে নারীরা কিনছেন শাড়ি। শাড়ি হলো সেই পোশাক যা নারীর সৌন্দর্য আনন্দের সাথে মিশে গিয়ে ঈদের প্রতিটি মুহূর্তকে করে তোলে উৎসব মুখর। এবার নারীদের পছন্দের তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী জামদানি থেকে ট্রেন্ডি সিল্ক, অর্গানজা, গাদওয়াল, মসলিন সহ বিভিন্ন ধরনের শাড়ি। দোকানিরা জানান, রমজানের শুরুতে বেচা বিক্রি কম থাকলেও 15 রোজার পর থেকে বেড়েছে। নারীরা এখন শাড়ি বেশি কিনছেন। প্রবাসের খবর। প্রবাসী সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে চাঁদপুর অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, শুক্রবার কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের অভিজাত এলিট রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া চাঁদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন গাজীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদউদ্দিন গাজীর অনুষ্ঠান পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ডক্টর আহমেদ বোরহান। এই সময় সমিতির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চাঁদপুরের প্রবাসী বাংলাদেশিরা ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন। সৌদি আরবের মক্কায় ডিএক্সএন বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভা এবং যোগ্যতা বিকশিত করুন শীর্ষক আলোচনা সভা, সেহরি ও 8তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কার ডিএক্সএন হলরুমে আয়োজিত মাহফিলে ডায়মন্ড বিজনেস সোসাইটি জেদ্দা, মক্কা, তায়েফ ও হাইলের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন এম সালমান চৌধুরী। এস এ জাহিদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইটিডি মোহাম্মদ নাসির খান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইএসডি মোহাম্মদ মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন এস এ নাজমুল ইসলাম চৌধুরী, এস এ মোহাম্মদ বখতিয়ার চৌধুরী। প্রধান অতিথি ইটিডি মোহাম্মদ নাসির খান চৌধুরী একই বিশ্ব মঞ্চে সবাইকে স্বাস্থ্য, সুখ, সম্পদ, সফলতার স্লোগান ধারণ এবং বাস্তবতার সাথে কাজ করে প্রতিভার বিকাশ ঘটার আহ্বান জানান। এই সময় ডিএক্সএনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইনস্থ নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনে 14 গ্রাম সোসাইটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবগঠিত কমিটির সভাপতি মামুন আব্দুস সাত্তার মজুমদারের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র উপদেষ্টা আব্দুল কাদের মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সারওয়ার আনসারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি কালাম মজুমদার, সোসাইটির সিনিয়র সহ সভাপতি মাজারুল হক নয়ন, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ আইনুল হক, বাহরাইন তালিমুল কোরআনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন, সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ রফিক, সহ সভাপতি মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদাত ভূঁইয়া সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা।
পরে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম। মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুয়ালালামপুরের চৌকিতে হোটেল আলমিস সিটিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুয়ালালামপুর মহানগর যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল রানার অনুষ্ঠান পরিচালনায় মালয়েশিয়া যুব দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ মন্টল। দোয়া মাহফিল পরিচালনা করেন বুকেত বিনতাং মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল মালয়েশিয়ার সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, মহানগর যুবদলের সহসভাপতি মোহাম্মদ মেহেদি হাসান, সহসভাপতি মোহাম্মদ তুহিন শেখ, সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক মধু, সিমোনিয়া সহ মহানগর যুবদলের সভাপতি মোহাম্মদ খালিদ হাসান রিপন। ইফতার মাহফিল শুরুর পূর্বে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইনস্থ নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন জানান, ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাহরাইনস্থ নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সংগঠনের সহ সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন সুকর্ণ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন মুন্সির যৌথ সঞ্চালনায় এবং হাফেজ মোহাম্মদ শাহজাহানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আইনুল হক, প্রধান উপদেষ্টা খায়রুল বাশার, উপদেষ্টা কাজী সাইদ সাদেক, বাহরাইন তালিমুল কোরআনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন। এ সময় উপস্থিত ছিলেন বাদশাহ আলমগীর ও জানে আলম মুন্সি, কুতুবুদ্দিন, আব্দুল্লাহ জসিম, ফয়সাল আহমেদ, লিটন সিদ্দিকী, কামাল সরকার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল, সোহরাব চৌধুরী ও আক্তার মোল্লা প্রমুখ। শেষে সমগ্র মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা এবং সদ্য প্রয়াত সহ সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন সুকর্ণর আম্মার বিধি আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আনোয়ার হোসেন। মালয়েশিয়া প্রবাসী ফ্রেন্ডশিপ কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বুধবার কুয়ালালামপুরের চৌকিতে হোটেল আলামিস সিটির বলরুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মোহাম্মদ নাজবুল হাসান ও ব্যবসায়ী রাসেল রানার অনুষ্ঠান পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার নাগাইজ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুস্তাক ফয়েজি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার পিএইচডি গবেষক মোহাম্মদ মিসবাউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনহাজ মন্ডল, আবু কাউসার ভুইয়া, রোপন ভুইয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মেহেদি হাসান ও শেখ মোহাম্মদ তুহিন সহ মালয়েশিয়ার বিভিন্ন কমিউনিটির নেতাকর্মী বৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল মালয়েশিয়া শাখার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, শনিবার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের রেস্টুরেন্ট পিঠাঘরে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নবীন দল মালয়েশিয়া শাখার সভাপতি হাশেম মোল্লার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনলাইনে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর ওয়ালি উল্লাহ জাহেদ। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, সাবেক যুবদলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন নাসির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ মন্ডল, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম বিন সিরাজ, সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু কাউসার ভুঁইয়া সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে এখনও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আগামী নেতা তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণ করতে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইফতার পূর্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল মালয়েশিয়া শাখা সাবেক সাধারণ সম্পাদক শাওন আহমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সৌদি আরব তাবুক লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে সৌদি আরব তাবুক ইফতার মাহফিল ও আলোচনা
আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরব তাবুক প্রাদেশিক বিএনপি সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা, লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কাদের দুলালের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি। লক্ষ্মীপুর জেলা বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন, উপদেষ্টা শফিক উল্লাহ টিপু ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সহ সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন, সহ সভাপতি মোহাম্মদ বেলাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াসিন। আলোচনা সভা শেষে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মোল্লা। সেনাবাহিনীকে বিতর্কিত করে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে তারেক রহমান। দেশে প্রথম সমুদ্রপথে ফেরি সার্ভিস চালু, সন্দ্বীপের অর্থনীতি ও পর্যটনের নতুন সম্ভাবনা, প্রধান উপদেষ্টা। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।